আমি আপনাদের সামনে সম্ভবত ফর্মালি বেশ কিছুদিন পরে এসেছি। এর আগেও আরো কয়েকবার সম্মান হয়েছিল। আমি আমার ব্যক্তিগত কারণে দুবার মিস করেছি। আপনারা জানেন যে আমরা চিন্তা করেছি যে আমাদের যে সরকারের যে কাজগুলো আছে এগুলো জনগণের সঙ্গে জনগণকে জানানোর জন্য। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জবাবদিহিমূলক সরকার। এ কারণে আমরা যেটা করে থাকি, আপনারা দেখবেন যে প্রতিদিনই আহ মন্ত্রণালয়ের মাধ্যমে যা যে সরকারের যে ডেভেলপমেন্টগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত ইনিশিয়েটিভগুলো আছে, যে সমস্ত কাজগুলো করছেন, এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে এলাকার যারা জনপ্রতিনিধি প্রতিনিধি আছেন তারাও জানাচ্ছেন। এরপরে তথ্য মন্ত্রণালয় প্রত্যেক দিনের নিয়মিত কাজের অংশ হিসেবে তারা জানাচ্ছেন। এছাড়া আপনারা দেখেছেন যে প্রতি সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ে একটি করে সংবাদ সম্মেলন হচ্ছে এবং আপনারা সেখানে যাচ্ছেন। যে যে বিষয়গুলো জানা দরকার হয় আপনারা জানতে পারছেন, সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যেটা করেছি যে প্রধানমন্ত্রী প্রত্যেক দিন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং প্রচুর কাজ করছেন। আমরা সেই কাজগুলোকে যেটি করছি, যে পিএমও বাংলাদেশ নামে যে পেজটি আছে আপনারা হয়তো লক্ষ্য করবেন, সেখানে আমরা ভিডিও তুলে ধরছি এবং আপনাদেরকে প্রো দিয়ে দিচ্ছি, তথ্যগুলো দিচ্ছি। আপনারা সেখান থেকে আপনাদের কত করে নিউজ স্টোরি দেওয়া আছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে ইন্টারন্যাশনাল ইস্যুতে বিশেষ করে টুইট করছেন। সো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের বিকেন্দ্রীকরণ, যেটি সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আরেকটি জিনিস আপনাকে আমি এর আগে বলেছিলাম, আজকে আবার বলছি, এছাড়া যাতে মানুষ সর্বস্তর থেকে, তৃণমূল থেকে আরম্ভ করে এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যত কাজগুলো সরকার করছেন, যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা নয়, সরকার সেটি বাস্তবায়ন করতে হচ্ছে। সেটি হচ্ছে জেলা উদ্যোগ কর্মকর্তা তাদেরকে আরো বেশি এম্পাওয়ার করা হচ্ছে, তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে, যাতে করে তারা যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকে ক্ষমতায়িত করা হচ্ছে। এগুলো একটা বিষয়। আর এবার আসি আজকের বিষয় সম্পর্কে, যে সেটি হচ্ছে আপনারা জানেন যে সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানাবেন, আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন, সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। এবার আহ দেখেন, আমরা আহ আমরা দেখবেন সাধারণত সবসময় রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক উন্নয়নের গান গল্প শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়ও, নির্বাচনের আগে যখন আমরা সারা দেশের বিভিন্ন জেলায় ক্যাম্পেইনে গিয়েছিলাম, এবং এখনো তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গা যাচ্ছেন, তো সেখানে মানুষের কথা শুনছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধান দিচ্ছেন। একটা বিষয় কিন্তু আশ্চর্যের বিষয়, যে আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেটি আসলে কোথায়, উন্নয়নটা কিসের হয়েছে। আমি একটু উদাহরণ দিই। বাংলাদেশে এখন এই মুহূর্তে যতদূর জানি যে উপজেলার সংখ্যা 500টি। বর্তমান সরকার 5টি উপজেলা নতুন করেছে, তার আগে ছিল 495। এবং আপনারা জানবেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপজেলা হাসপাতাল যেটা করা হয়েছিল, তখন করা হয়েছিল 30 সদস্য, 30 বেড, 30টি বেড করা হয়েছিল। এবং দেশনেত্রী
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো 30 বেডের হাসপাতালকে কিন্তু 50 বেডে উত্তীর্ণ করা হয়েছিল। এই হচ্ছে উন্নয়ন। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, আমি বলছি এটা হচ্ছে উন্নয়ন চিত্র। আর এবার এই সরকার যখন ক্ষমতায় আসছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আমলে উনি যখন ক্ষমতায় আসছেন, উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের 492টি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে আছে, যেগুলি 30 বেড এবং 50 বেড, প্রত্যেকটাকে 101 সদস্য বেডে উন্নীত করা হবে। এই যে উন্নয়নের কথা, 492টা হাসপাতালে যদি 101 বেডের হাসপাতালে উন্নীত করা হয়, তাহলে এখানে আমাদের প্রশ্ন, এই যে আমরা উন্নয়নের কথা শুনছি, এই উন্নয়নটা কার জন্য ছিল, কি জন্য ছিল? তাহলে কি স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়নি? তাহলে কোন ক্ষেত্রে কথা বলবেন, কোন জায়গা হয়নি? এবার আসলে আরেকটা বিষয় বলি আমরা রাজনীতির কথা বলি সবসময়, অর্থনীতির কথা বলি সবসময়। এই যে আপনারা আজকে যাবেন, এখান থেকে যাবেন, রিপোর্ট করবেন, রাজনীতির বিষয়ে রিপোর্ট করবেন, অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট করবেন, যেগুলি মানুষ সবসময় শুনতে চায়। কিন্তু আপনি কি জানেন, আমাদের অনেক জায়গা অবনতি হয়েছে, অনেক অনেক জায়গা অবতীর্ণ হয়েছে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় যে সমস্ত যা অবস্থা হয়েছে আপনারা ভালো করে জানেন, নতুন করে বলার কিছু নাই। আমাদের অনেক জায়গা অবনতি হয়েছে, সবচেয়ে বেশি অবনতি হয়েছে আমাদের, অবনতি হয়েছে এখন পর্যন্ত আমরা দেখেন বাংলাদেশের যে ধর্মীয়, সামাজিক, পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে আমাদের মারাত্মক অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের যে অবক্ষয়, এটা আমাদের অন্যান্য সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন, ভাই আছেন, বোন আছেন, মা আছেন, বাবা আছেন, আপনারা প্রত্যেকের পরিবারে বেড়ে উঠছেন, বড় হচ্ছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে দেখছেন সামনে, আপনাদের সামনে হয়তো সন্তানরা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ার একটা নেতিবাচক প্রভাব হয়তো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব আছে বলেই আমরা যারা বড় হয়েছি, আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমরা যারা বড় ভাই হয়েছি, আমাদের সম্ভবত নাগরিক হিসেবে দায়িত্ব বেড়েছে। এই আপনারা খেয়াল করেছেন কিনা, বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন, নতুন করে বলবো না, এর আগে বলা হয়েছে। কিন্তু উনি দুটো কাজ করছেন, পাশাপাশি দুটো কাজ করছেন। একটা হচ্ছে মানুষের যে জীবন মান উন্নয়ন, সেটি অর্থনৈতিক দিক থেকে বলেন, রাজনৈতিক বিষয় দিক থেকে বলেন, কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলোর টেকসই উন্নয়ন হবে না, যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে সুসংহত করতে না পারি, তাহলে অন্য কোনো উন্নতি টেকসই হবে কিনা এটা নিঃসন্দেহে আপনারা বিবেচনা করবেন, এটা দেশবাসীও দেখবে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন এই জায়গাগুলোতে খুব বেশি জোর দিচ্ছেন। একটা বিষয়, সরকার যারা পরিচালনা না, এটা করুন, উনি যেটা বলছেন উনি নিজে করছেন, উনি কাজটা নিজে করছেন, তারপরে সেই দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, আমি সম্ভবত 1 মাস আগে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান, সেখানে প্রায় মাঠে পড়া ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান, স্বভাবতই সেখানে তাকে ঘিরে নিরাপত্তা যারা আছেন, এসএসএফ আছেন, তারা থাকেন, অন্যান্য যারা আছেন তারা থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই হাঁটার মধ্যেই উনি বোতলটা, একটা প্লাস্টিকের বোতল নিচে নিচে পড়া ছিল, সেটা কিন্তু তুলে উনি একজন সে তুলে ফেলেছেন। উনি যখন করেছেন তখন আরো কয়েকজন আছে, আরো কয়েকটা দীর্ঘ বক্তব্য না দিয়ে উনি যে কাজটা করছেন, এবং এটা যেহেতু টেলিভিশনে প্রচার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটি একটা বার্তা। এই যে বার্তাগুলো, এগুলোকেও আমরা যারা টেলিভিশনে কাজ করছি, যারা সাংবাদিকতা করছি, যারা পত্রিকায় লিখছি, এই বার্তাটাকে আমরা পৌঁছে দিচ্ছি যে উনি টেলিভিশনের সামনে এসে খালি গুণগত পরিবর্তন জরুরি এই কথা না বলে গুণগত পরিবর্তনটা উনি দেখিয়ে দিয়েছেন, যে আমি যদি এই কাজটা করি তাহলে আর 10 জন করবে এবং করা উচিত সবার। আপনি দেখেন আরেকটা কথা বলি, এই যে কয়েকদিন আগে জাতীয় সংসদে আপনার বক্তব্য দেখেছেন, এই বিএনপিকে সাপোর্ট করতে হবে, নট মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তো
যে আপনি যাকে ইচ্ছা, উনি তো স্পষ্ট বার্তা দিয়েছেন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা, যারা জনপ্রশাসনে রয়েছেন বার্তা, যারা সমাজে রয়েছেন সবার জন্য একটা বার্তা, সেটি হচ্ছে আপনারা যার যা ইচ্ছা যে দল করেন করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আর আপনার যেই যেই বিশেষ করে প্রশাসনে যারা আছেন এবং আপনাদের সংবাদকর্মী যারা আছেন, আপনাদের জন্য এটা হতে পারে যে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে, যদি সমর্থন থেকে থাকে, আসুন সেটা আমরা ভোটের বাক্সে আমাদের সেটা প্রতিফলন ঘটাই। আপনি প্রতিফলন ভোটের বাক্সে ঘটান, আপনি যে কাউকে না কাউকে সাপোর্ট করতে পারেন, আপনি সেটা ঘটান। তো উনি এই কথাটা বলেছেন। আরেকটা কথা বলেছেন এই পার্লামেন্টে, এবং উনি একটা ছড়াও বলেছেন, আপনি দেখেছেন কিনা, যে আহ, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনি কিছু মনে করবেন না, সংবাদ সম্মেলনটা মনে হয় একটু ডিফারেন্ট হচ্ছে, তারপরে আমি আমার মনে হয় কথাগুলো আপনাদের কাছে বলতেই চাচ্ছি, যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে এই কথাটি বলেছেন, কেন বলেছেন? এটি কি একটি বার্তা নয়? এবার আপনি খেয়াল করি তো, আমরা পত্রিকায় কয়টা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা নিউজ করেছি। এই কথাটা কি উনি ওখানে কি আবৃত্তি করেছেন? ওটা কি একটা ছড়াটা কি আবৃত্তি করার জন্য বলেছেন? এইটা নিয়ে কি আমরা কথা বলেছি? আমরা সেটা না বললে প্রত্যেকটা, এই জন্য যদি আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়, আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে আমরা দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন পারিবারিক মূল্যবোধ ভিত্তিক, উনি যে বলছেন যে এই যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এমন ছড়া, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা আলোর দিকে যাব। বিতর্ক তো আমরা করতে পারি। আরেকটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আর আপনি দেখেছেন কিনা, এটি হচ্ছে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অংশ। সেটি হচ্ছে, আগে আমরা দেখেছি সেই সংসদই হোক কিংবা আমার সংবাদ সম্মেলনই হোক কিংবা জনসভায় হোক, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বন্দনা। তারা খেয়াল করে দেখেন, প্রত্যেকে যদি শুধুমাত্র এইভাবে বন্দনা করা হয়, তাহলে কি অবস্থা হবে দেশের? আমরা হিসাব করি যে সংসদের আগে কথা বলতে, 1 মিনিট কথা বলতে কত লক্ষ কোটি টাকা যায়। তারা বুঝেনি বন্দনা করে কত কোটি টাকা আমরা সংসদে নষ্ট করেছি, মানুষ নষ্ট করেছি। এটা খেয়াল করি না আমরা? করেছি না? মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন, সেই যে অপসংস্কৃতি, ওই জায়গা থেকে বেরিয়ে আসবেন। বন্দনার কোনো সুযোগ নেই। আর ভাই, একটা লোককে যদি 5 মিনিট বন্দনা করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে আর সেই লোকটা এত গুরুত্বপূর্ণ কেন? আর ভাই, যে লোকটা গুরুত্বপূর্ণ না থাকে, গুরুত্বপূর্ণ করে তুলতে হলে তো অনেক কথা বলতে হয়। আমার এই কথার সঙ্গে অনেকে ভিন্ন মত পোষণ করবেন। যদি এত গুরুত্বপূর্ণ একটা লোক হলে 5 মিনিট করে বন্দনা করতে হবে, তার 2টা কারণে বন্দনা করি, হয় উদ্দেশ্যমূলক, আর না হলে ঠিক আছে, আমি আর বলবো না। আমি বলছি যে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসছি। যে আমি খালি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি দেখেছি, আমি আরো এক অনুষ্ঠানের কথাটা বলেছিলাম, আমরা যখন এই বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ঢাকার বাইরে যাই, বিভিন্ন জেলায় যাই, উনি যেটা বলেছেন, ওনাকে যখন বলা হয় এখন বক্তব্য দিবেন, 2-1টা কথা বললেই জাস্ট উনি উঠে এসে বলছে যে আপনারা কি আমাকে চেনেন? আমি আপনাদের তারেক বলে উনি কথাটা শুরু করেন। 3 মিনিট তো সময় নষ্ট করা দরকার নেই। আমি মনে করি এটাও রাজনীতির গুণগত একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তনের কথা বলি, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে 5 মাস হলো। এই 5 মাসে আপনারা দেখবেন প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 থেকে 3টা জেলা উনি বাইরে সফর করছেন। এর কারণটা কি? উনি ওই যে জনমানুষের নেতা, মানুষের সমস্যাটা কাছ থেকে দেখতে চান, বুঝতে চান, ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাটাকে সম্ভাবনা আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্ভাবনাটা তৈরি হয়, সেটাকে কিভাবে সমাধান করা যায়, সেই ব্যবস্থাটা করছেন। সুতরাং এটা একটা পরিবর্তনের দিক যে উনি নির্বাচিত হয়েই ঢাকা শহরে, মানে এই উনি এমন একটা জায়গায় বসে পড়ছেন না যে জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হচ্ছেন না, উনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন না। উনি প্রত্যেক সপ্তাহে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কোথাও না কোথাও যাচ্ছেন, জনগণের সমস্যা সমাধান এই কথাগুলো শুনছেন। আর আমি আপনাদের আর বেশি কিছু নেব না। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আজকে যে
ডক্টর মাহাদি আমিন উনি আপনাদের সামনে এই 5 মাসে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কি কি সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আপনাকে বলবো। কিন্তু আমি আপনাদের সামনে শুধুমাত্র এই যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতির রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই আপনারা রাজনীতি নিয়ে অবশ্যই রিপোর্ট করবেন, অর্থনীতি নিয়ে রিপোর্ট করবেন, কিন্তু ওই যে সংসদে যে কথাটা বলেছেন সেটা নিয়ে কথা বলি। আমরা কেন সিগারেটটা, আমরা কেন ও আরেকটা বিষয় আপনারা দেখছেন প্রাণীর দিক থেকে, এই যে প্রাণী কুকুর বিড়ালদের তো আমরা এমন অবস্থা, আমরা জানি না আমাদের কি অবস্থা, মানুষ তো আমরা দাবি করি, তো আমাদের তো কুকুর মানুষ হতো অনেক সময় এমন অবস্থা হয়েছিল তো ফেসিবাদের আমলে, মানুষ মনে করে আরে আমি তো মানুষেরই তো কোনো দাম নাই, মানুষেরই তো কোনো নিরাপত্তা নেই, আমার কুকুর বিড়াল অবস্থাটা এমন দাঁড়িয়েছিল হয়তো বা, যে ফ্যাসিবাদী শাসন আমলে যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে তো কুকুর বিড়াল ঠিকমতো থাকবে কিনা, প্রাণী ঠিকমতো থাকবে কিনা, হাতি বাঘ ঠিকমতো থাকবে কিনা, বাঘ ঠিকমতো থাকবে কিনা, এটার অবস্থা তো এটা তো মানুষ চিন্তাই করতে পারবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাতেও খুব বেশি কনসেন্ট্রেট করছেন। আপনারা দেখবেন যে উনি বন্য প্রাণীর সংরক্ষণের জন্য এই কাজটা করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম কথা বলতে বলতে যে আপনি কি কারণে এটা করছেন? অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে দেখেন, মানুষের প্রতি যে কোনো জুলুম, মানুষের প্রতি মানুষ যদি জুলুম করে, কোনো না কোনো একদিন মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ করার সুযোগ পায়, কিংবা তার পক্ষে কেউ কথা বলে, আরে এই যে বন্য প্রাণী, এটা তো একটা প্রাণ, তারও তো কষ্ট হয়, তার পক্ষে কেউ দাঁড়াবে না? সরকারকে দায়িত্ব না দাঁড়ানো? সো এই যে আমি বললাম যে এই যে আমি আপনাদের সামনে এই কারণেই এই গুণগত পরিবর্তনগুলি কথা বললাম। আমি আশা করি এই সমস্ত সামাজিক বিষয়গুলো, পারিবারিক বিষয়গুলো আপনাদের টেলিভিশনে, আপনাদের রিপোর্টিং এ যথাযথভাবে আসবে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে খালি আমি একটি কথা বলছিলাম, এর আগে প্রথমবার যখন আমি জানিয়েছিলাম, আমি বলেছিলাম আমার চোখে যেটা অর্জন মনে হচ্ছে সেগুলো তো অর্জনগুলো বিস্তারিত মাহাদি আমিন বলবেন। আমার কাছে সাম্প্রতিক সময়, বিশেষ করে গত আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটা হয়েছিল, আপনাদের সামনে প্রেস কনফারেন্সটা হয়েছিল, তারপরে আজকে আমি যখন দাঁড়িয়েছি, এই সময়ের মধ্যে ধরেন 1.5-2 মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। এবং আপনারা দেখবেন যে বাজেট দেয়া হলে আমরা দেখেছি এই 1 দিন আগে 2 দিন আগেই কিছু জিনিসপত্র স্টক করে রাখা হতো, বাজেট হওয়ার পরে এগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হতো, সেগুলো দাম হু হু করে বেড়ে যেত। কিন্তু এবার আপনারা খেয়াল করেছেন কিনা, এবারের বাজেটে দেওয়ার পরে একটা জিনিসের দাম বাড়েনি, এটা বোঝা যায়নি যে বড় একটা কিছু হয়েছে। কিন্তু এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জীবন বান্ধব বাজেট। কেন বলেছেন জীবন বান্ধব বাজেট? দেখেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটা দাম বাড়েনি, আবার স্বাস্থ্য ক্ষেত্রে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট বলেন, ডায়ালিসিস ট্রিটমেন্ট বলেন, অন্যান্য ট্রিটমেন্টগুলো বলেন, এগুলোর ক্ষেত্রে দাম অনেক কমানো হয়েছে। সো বিভিন্ন সময় আমরা বাজেটকে বিভিন্নভাবে অভিহিত করতে দেখি, কিন্তু এবার উনি বলেছেন এটা জীবন বান্ধব বাজেট। এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ, আপনারা বলতে পারবেন, আপনারাও জনগণকে ইন এ সেন্স রিপ্রেজেন্ট করেন, এটা ছিল জীবন বান্ধব বাজেট এবং এই বাজেট মানুষ অ্যাকসেপ্ট করেছে। সো এটা একটা বড় অর্জন। আর আপনাদের সামনে বাকি অর্জনগুলো তুলে ধরবেন ডক্টর মাহাদি আমিন। আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন বিষয়ে কথা বললাম, আমি আরেকবার আহ্বান জানাই আপনারা এই বিষয়গুলো, কারণ যেহেতু আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজের সন্তান, সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই, তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আপনাদের প্রথম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।